শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। বর্ষার এই সুন্দর সকাল ভালো কাটুক দিন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনরা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সাকি যেমনটা বলছিল যে বর্ষার দিন, আসলে মেঘ গুড়গুড়ে মেঘলা দিনে অনেক কিছু করতে মন চায়, সাথে যদি 1 কাপ গরম চা হয় এবং একজন রাঙা অতিথি হয়, দিনটা আসলে সোনায় সোহাগা হয়ে ওঠে। আরো সোনায় সোহাগা হয় যখন সাকি পাশে থাকে। সাকি, শুভ সকাল। শুভ সকাল। আমারও কিন্তু একই রকম এবং গরম 1 কাপ চায়ের কথা বলছিলেন। আমার যদিও রাঙা সকালে এসে চা খুব একটা প্রয়োজন হয় না, কারণ আমি চা খুব একটা খাই না, কিন্তু রাঙা মানুষ যখন থাকেন তখন একটু অন্য সময় দিন পার হয় না। চা খাও না বলছিলে, কিন্তু যখন চলচ্চিত্র বা সিনেমা দেখতে যাও বিভিন্ন সিনেপ্লেক্সে, তখন নিশ্চয়ই পপকর্ন খাও। পপকর্নটা খাই, ঠিক বলেছো। ওটা না খেলে মনে হয় যেন কি যেন একটা অপূর্ণ থেকে যায় না। একদমই একদমই। আচ্ছা, চলো দর্শককে জানাই আজকে আমাদের সাথে কে আছেন। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি লায়লা নাজনীন, কর্পোরেট ব্যক্তিত্ব। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে এবং একই সাথে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আজকে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। একদমই শৈশব দিয়ে শুরু করি। পুরান ঢাকার শৈশব মানে নানা দিক থেকেই আলাদা। একটু আপনার মুখেই শুনি, আপনার জায়গা থেকে কি কি আলাদা ছিল? পুরান ঢাকা বলতে আমরা বুঝি যে খুব উৎসব, খুব আনন্দের একটা মহল, খুব আন্তরিকতা সব দিকে। পুরান ঢাকার মানুষ খুব মিশুক হয়, খুব সহজে মানুষের সাথে মিশে যায় তারা, এবং তারা মন খুলে মানুষের সাথে মিশে, এবং মেশার সময় তারা ভাবে না যে আসলে আরেকজন কি ভাবছে আমার সম্পর্কে, সে যেমন আরেকজনকে তেমনই ভাবে। তো পুরান ঢাকার এই বিষয়গুলো খুব ছিল, মানে আমরা সবাই জানি যে এরকম পুরান ঢাকার মানুষ। আর একটা বিশেষ বিষয় যেটা হয় যে পুরান ঢাকার মানুষ একটু কনজারভেটিভ হয়, হ্যাঁ, কনজারভেটিভ থাকে। আমার ফ্যামিলিও খুব কনজারভেটিভ ছিল। আর আরেকটা হচ্ছে যে খুব মানে খুব অকেশন, খুব ফেস্টিভ্যাল এগুলো হয়। আচ্ছা, ধরেন যদি কোন একটা বিয়ের দাওয়াত থাকে, সেটা 1 সপ্তাহ ব্যাপী সে প্রোগ্রাম চলতে থাকে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতে থাকে এবং ভীষণ কালারফুল, সেটা খাবার দাবারে, পোশাক আশাকে, সব দিক থেকেই। রাইট। আপনার পোশাকের কালারও আজকে ভীষণ রঙিন এবং রাঙা সকালের সাথে খুবই মানানসই। আমরা একটু পুরান ঢাকার সেই সময় শৈশবটাই জানতে চাই, যে পরিবারে কে কে ছিলেন? পরিবারে আমার বাবা মা ছিলেন, আমরা বোনেরা ছিলাম। আর আমাদের পরিবারটা এরকম ছিল, আমাদের যৌথ ফ্যামিলি ছিল। আমার দাদি থাকতেন, দাদা বেঁচে থাকতে আমাদের সাথে ছিলেন, আমার ফুপিরা আমাদের সাথে ছিলেন। তো অনেক বড় একটা ফ্যামিলি আমাদের ছিল, কাজিনরা ছিল একসাথে। এবং আমাদের মানে পুরান ঢাকার যে বাসাগুলো হয় সেটা হয় হচ্ছে আশেপাশে সব রিলেটিভস। তো আমাদের বাসার যে রোটা, তার পাশে রোতেও দেখা যেত আমার খালার বাড়ি, তার পাশে আমার ফুপুদের বাড়ি। তো আশেপাশে সবাই রিলেটিভরা আমরা একসাথেই থাকতাম। আচ্ছা। এবং যেটা হয়, ধরেন আমি প্ল্যান করলাম যে আমি 1 কাপ চা খাবো, আমি চা চড়ালাম, দেখা গেল 1 কাপ চাকে আমাকে 5 কাপ করতে হয়েছে। দেখা গেল আর কাজিন চলে আসছে একটা খাবার নিয়ে, বলে আচ্ছা কি করতেছো, আমিও খাবো। তো এরকম দেখা যায় যে আমরা কখনো মানে প্ল্যান করে একা কিছু করবো এটা হয় না, মানে ফ্যামিলি নিয়ে বা রিলেটিভস নিয়ে শেয়ারিং কেয়ারিংটা একটু বেশি। রাইট। আপনার খুব সম্ভবত পুরান ঢাকার লালবাগে। জি জি। আচ্ছা, তো এই যে একটা অন্যরকম না এনভায়রনমেন্ট আমি বলবো, মানে যেহেতু সেখানেই বড় হওয়া, সেখানেই জন্ম, যেটি বলছিলেন যে মামা, চাচা, খালা, ফুপু, কখনো কি বেগ পেতে হয়েছে? মানে ফ্যামিলির কোনো ডিসিশনে হয় না যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে চাপটা শুধু বাবা মার উপর থেকে না, দেখা যায় যে পরিবার থেকেও একটা চাপ থাকে, মানে সেই জায়গাগুলো একটু কেমন ছিল জানতে চাই। সেটা হচ্ছে আমাদের বাসায় অ্যাকচুয়ালি নানাবাড়ির ইনফ্লুয়েন্স বেশি ছিল। নানাবাড়ি, কাজিন, খালা, এদের মানে পছন্দ অপছন্দ অনেক সময় আমাদেরকেও সেগুলা প্রভাবিত করতো। তো যেটা হয় যে ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলদের এডুকেশনের ক্ষেত্রে আসলে খুব বেশি সাপোর্টিভ ছিল না, যেটা পুরান ঢাকার মানুষ মনে করে যে একটা ছেলে হয়তো একটা সার্টেন টাইমের পরে বিজনেসে ঢুকে যাবে তাদের, আর মেয়েরা হচ্ছে ভালো ফ্যামিলি দেখে তাদেরকে বিয়ে দিবে, তারা সেখানে সেটেল হবে, ভালো থাকবে। মানে ভালো থাকাটা মনে করা হতো যে বিয়ে দিয়ে দেওয়া, ভালো পাত্র দেখে সেটা হচ্ছে ভালো। তো সেই ক্ষেত্রে যে বেশি পড়াশোনার দরকার নাই, হয়তো বেশি পড়াশোনা হয়ে গেলে মেয়ে হয়তো কথা শুনবে না, এই ধরনের একটা এনভায়রনমেন্ট ছিল। এবং সেটা আমাদের সব কাজিনদের বেলায় হয়েছে। কিন্তু আমাদের মধ্যে একটা ডিটারমিনেশন ছিল যে আমরা যখন দেখা যেত যে কোনো বিয়ের অনুষ্ঠানে একসাথে হয়েছি সব কাজিনরা,
সবাই অন্য গল্প করতো, আমরা কেরিয়ার নিয়ে গল্প করতাম, আচ্ছা। আমরা পড়াশোনা নিয়ে গল্প করতাম, যে কি করা যায় লাইফে এগুলো নিয়ে গল্প করতাম। এবং আমাদের একটা ইয়ে ছিল যে আমাদের এই যে সার্কেলটা এটা ব্রেক করতে হবে, ব্রেক করে আমরা কিছু করব, এরকম আমাদের আচ্ছা। একটা প্ল্যান ছিল। বাট যেটা হয় যে কেউ হয়তো বের হয়ে ওভাবে আসতে পারে নাই, আমি পেরেছি। আচ্ছা। আমার কাজিনদের মধ্যে এরকমও হয়েছে যে অনেকে বিএডে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট আছে, দেখা গিয়েছে লেকচারার হিসেবে কলেজ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, বাট তাদের করা হয় নাই, খুবই বিয়ে হয়ে যায়, দুঃখজনক বাচ্চা হয়ে যায়, ব্যাপারটা। তারা করতে পারে নাই। ওখান থেকে আমি অনেকটা মানে আমার ফ্যামিলিকে রাজি করে পড়াশোনা আগে বাড়ে, মানে আমরা বোনরা, আমাদের ফ্যামিলির আমরা বের হয়ে আসতে পেরেছি। আচ্ছা, তার মানে কি আপনি শুরু থেকেই খুব কনসিয়াস ছিলেন যে না আমাকে পড়াশোনা করতে হবে এবং এনি হাও সবসময় আসলে আমাকে পড়াশোনায় ভালো করতে হবে, এরকম কোনো বিষয় ছিল কিনা? আমরা শুনি একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদের জানাতে হবে, তারপর ফিরতে চাই। মাসুক, তুমি নিশ্চয়ই জানো। নিশ্চয়ই। প্রিয় দর্শক, লায়লা নাজনীন বাংলাদেশের কর্পোরেটের মানব সম্পদ খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। 2 দশকেরও বেশি সময় ধরে মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন, সাংগঠনিক উন্নয়ন এবং কর্পোরেট রূপান্তরের ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে বর্তমানে তিনি স্টার সিনেপ্লেক্সের হেড অব HR অ্যান্ড অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত SPHRI ও CTRP এর সনদ অর্জনের মাধ্যমে তিনি নিজেকে বিশ্বমানের HR পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2004 সালে শিক্ষার্থী থাকাকালে স্টার সিনেপ্লেক্সের কর্মজীবন শুরু করে ধাপে ধাপে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মানব সম্পদ নেতৃত্বের দায়িত্বে পৌঁছেছেন। বর্তমানে তিনি দেশের বিভিন্ন শাখায় 700 এর বেশি কর্মীর মানব সম্পদ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি একাধিক HR ট্রান্সফরমেশন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। কর্পোরেট দায়িত্বের বাইরে তিনি 500 এর বেশি প্রশিক্ষণ পরিচালনা করেছেন এবং একই সাথে IFC এর সার্টিফাইড ইনস্ট্রাক্টর, ক্যারিয়ার প্রো BD এর ক্যারিয়ার অ্যাডভাইজার, ট্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেনারেল সেক্রেটারি এবং HR এক্সচেঞ্জ নেটওয়ার্কের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। তাকে আমরা অল্প করে জানছিলাম, আবারও বিস্তারিত জানার জন্য তার কাছে ফিরে যাচ্ছি। প্রোফাইল পড়ার আগে সাকি যেমনটা বলছিল ঠিক সেই জায়গাতেই আসতে চাই। আচ্ছা, যেটা বলেছিলেন যে মানে পড়াশোনা করতে চাইতাম কিনা সবসময় বা এটার প্রতি ইচ্ছা, অ্যাকচুয়ালি আমার পড়াশোনা করতে ভালো লাগতো। আমাকে কখনো মানে ফ্যামিলি থেকে বলে নাই, বা অনেক সময় দেখে না বাবা মা বকে যে তুমি পড়াশোনা করো না কেন, আমি উল্টা বকা খেয়েছি যে তুমি সারাক্ষণ টেবিল চেয়ারে বসে থাকো কেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল বেলাও আমি পড়তে বসছি, এরকম হয়েছে। মানে আমি সারাক্ষণ পড়তে পারলেই বোধহয় আমার ভালো লাগতো, এরকম একটা বিষয় ছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, স্কুলের বই পড়তেন নাকি আনুষঙ্গিক আরো অনেক বই স্কুলের পড়তেন? বই পড়তাম, বাট আনুষঙ্গিক গল্পের বইগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম। সেটা আবার আমার বোন খুব এই ব্যাপারে স্ট্রিক্ট ছিল। আচ্ছা, আমার বোন যখন বাসায় থাকতো না, কলেজে থাকতো, তখন ওই সময়টা বলে যেত যে তুমি এই বইটা পড়বা না। তো দেখা যেত ওটার প্রতি বেশি থাকতো যে কেন কেন না করেছে, পড়ে আবার ওই জায়গায় রেখে দিতাম, কিন্তু আবার ধরা পড়ে যেতাম, তখন আবার মাইর খেতাম বোনের কাছে। তো পড়ার বিষয়টা আর হচ্ছে মানে লাইফে কিছু করতে হবে বা ক্যারিয়ারে কিছু করতে হবে, এই বিষয়টা আসে বেসিক্যালি হচ্ছে আমি ছোটবেলায় যেহেতু যৌথ ফ্যামিলিতে ছিলাম, আমি দেখতাম যে আমার 4 জন ফুপি ছিলেন এবং 4 জনের মধ্যে 3 জনেরই হচ্ছে উইডো ছিলেন 3 জন, এবং আমাদের সাথেই থাকতেন। আর আরেকজন যে আমার ফুপি ছিলেন তার ম্যারিড লাইফটা খুব মানে হ্যাপি ছিল না। তো সবাই দেখা যেত যে আমার বাবার সাথেই থাকতেন, এবং এই জিনিসটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আমার কাছে মনে হতো যে ফিমেলদের এম্পাওয়ারমেন্ট খুব ইম্পর্টেন্ট। তাদের মানে যতই তাদের ভাই তাদেরকে ভালো রাখুক বা ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম না থাকুক, বাট ওই যে ডিপেন্ডেন্সি একটা তাদের থাকে, একটা অসহায়ত্ব তাদের থাকে, তো সেই কারণে নিজের পায়ে স্বাবলম্বী হওয়াটা সম্পূর্ণ খুবই নিজস্ব একটা বোধ ছিল। মানে আমি এই জন্যই জানতে চাচ্ছি যে আপনার পরিবার বা আপনি যেটি বলছিলেন যে আপনি যে কালচারে বড় হয়েছেন, যে একান্নবর্তী পরিবার আপনার ছিল, সেখানকার ধরনটা বা চাওয়া পাওয়াটা তো একটু ভিন্নই ছিল। আসলে ছেলেদেরকে পড়াশোনা করবে, একটা পর্যায়ে ব্যবসা করবে, ঢাকায় যেটা হয়, ঢাকায় যারা সেটেল তাদের চিন্তা ভাবনাটাই এরকম, এবং মেয়েদেরকে যেটি আপনি বলছিলেন যে ভালো পাত্র দেখে পাত্রস্থ করা। এই যে ফুপিদেরকে দেখলেন যে একটা অসহায়ত্ব না, যে যত সচ্ছলতাই থাকুক তার একজনের উপর ডিপেন্ডেন্ট, সেটা আবার ভাই, এই বোধটা কি একদম নিজস্ব কিনা, নাকি আসলে কখনো কখনো ফুপিদের সঙ্গেও সেই গল্পে যেতেন বা তারা বলতেন যে হ্যাঁ পড়াশোনা করা বা নিজের পায়ে দাঁড়ানো আমরা যেটাকে বলি, তাদের পরামর্শ ছিল? না, অ্যাকচুয়ালি আমাদের ফুপিদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা ছিল না। মানে তারা তো বুঝতোই না, এবং
তারা সিচুয়েশনকে একসেপ্ট করে নিয়েছিল যে না এটা হয়েছে, বা যেহেতু তারা ওই কালচারে বড় হয়েছে তাদের মাইন্ডসেটই ওরকম ছিল। বাট আমার মা এই জিনিসটা রিয়েলাইজ করতো। আমার মা সবসময় চাইতো এবং বলতো যে আমি অ্যাটলিস্ট আমার মেয়েদেরকে গ্র্যাজুয়েট করে তারপর হচ্ছে বিয়ে দিব, তার আগে না। আচ্ছা। আমার মার লাইফেও সেম ঘটনা ঘটে। আমার মা যখন স্কুল ছাত্রী, তার পড়াশোনা অফ করে দিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না, মানে বিয়ের ইয়েতে তাকে করতে হয়, যেতে হয়। তো আমার মা সবসময় এটা ফিল করতো। আমার মা যেমন জব করতে পারে নাই, তো মা বলতো যে আমি আমার মেয়েদেরকে, আমার স্বপ্নটা আমার মেয়েদেরকে দিয়ে পূরণ করব, যে অ্যাটলিস্ট আমি তাদের পড়াশোনার একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে ধরেন মেয়েদের কি হয়, কোথাও খুব ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, বাট কোনো কারণে সেই বিয়েতে সমস্যা হলো, হাজব্যান্ড না থাকলো, তাদের আবার কি করতে হয়, বাবার বাসায় ব্যাক করতে হয়, বা তাদের এরকম একটা সিচুয়েশনে পড়তে হয় যে তারা কোনো মানে প্রবলেমের মধ্যে আছে। তো আমার মেয়ে যাতে সেই সিচুয়েশনে না পড়ে, সে যাতে নিজে কিছু করে চলতে পারে, খুবই তো সুন্দর এই চিন্তা। মাইন্ডসেটটা আমার মায়ের ছিল। এবং সে যদিও নানা বাড়ি খুব কনজারভেটিভ, তারপর আমার মা এই জায়গাটা আমাদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছে, আমাদের বোনদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছে, আমাকে দিয়েছে। আপনার সম্পর্কে আসলে আমরা যখন জানছিলাম তখন আমরা জেনেছি যে আপনি যখন 9-10-এ পড়েন সে সময় আসলে এরকমই একটা অভিজ্ঞতা আপনার হয়েছে। জি। পরিবার থেকে, বিশেষ করে নানা বাড়ি থেকে দারুণ চাপ ছিল, যে চাপটা আসলে আপনি সামলে উঠেছেন। অবশ্যই মায়ের সহযোগিতা তো ছিলই, জি। কাজিনদেরও একটা সহযোগিতা ছিল। পুরো গল্পটা শুনতে চাই। পুরো গল্প বলতে যে ধরেন এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিব ওই সময়গুলোতে এরকম মনে হতো যে আসলে এক্সাম দিতে পারবো কিনা, তারপরে আগাতে পারবো কিনা, এরকম করতে করতে ধরেন যখন অনার্স লেভেলে চলে আসি, সেই সময়ে চাকরির জন্য অ্যাপ্লাই করি। মানে প্রথমে মনে হতো যে আচ্ছা আমরা কি জব পাবো কিনা, জব করতে পারবো কিনা। যখন জব পেলাম বা হলো যে আমাকে একটা জব করতে হবে, মাথার মধ্যে এটা সবসময় ঘুরতো যে জব লাইফটা অ্যাকচুয়ালি কেমন, কারণ আমি তো দেখি নাই, আমার এন্টার ফ্যামিলিতে কেউ কখনো জব করে নাই, সবাই বিজনেস করতো, এবং ফিমেল কেউ কখনো মানে জব করে নাই। তো এটা আমার জন্য একটা ড্রিম ছিল যে জব লাইফ কেমন হয় এটা আমি দেখবো। আচ্ছা। তো সেটার থেকেই মানে জবের অফার পাই, এবং পরপর দেখা যায় যে একই সাথে আমার যখন ফার্স্ট জবের আমি ইন্টারভিউ দিই, একই সাথে আমার আরো 2টা জব হয়, এবং সেটা কি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর? অনার্স কমপ্লিট করার পরে। আচ্ছা। দেন তখন মানে কনফিউজ হয়ে যায় আমি আসলে কোনটা করব। আচ্ছা। বাট যেহেতু মানে সিনেপ্লেক্সে আসি এবং সেটার মহলটাই এরকম ছিল যে আমাদের এজের অনেকেই আছে কাজ করতেছে, একটা টিম ওয়ার্ক করে কাজ করতেছে, ফান একটা ওয়ার্ক হচ্ছে, এবং কাজটা খুব মজার মনে হয়। হ্যাঁ, তখন কাজ শুরু করি। তো আমার সিনেপ্লেক্সের ক্যারিয়ারটা তো আসলে আপনার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার। এই জায়গাটা আমরা একটু বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে একটু পিছনেই থাকতে চাই। ক্লাস 10-এ যখন বিয়ে দেওয়ার কথা হলো, জি, ওই সময়টা নিজেকে কিভাবে সামলে নিলেন? ক্লাস 10 না, ক্লাস 8-এ আমার 8-এ? বিয়ের প্রপোজাল আসে আচ্ছা, প্রথমে, আচ্ছা, আচ্ছা। এবং মানে সবাই খুবই করে যে ভালো পাত্র আসছে, বিয়ে দেওয়া দরকার, সেটা নিয়ে সবার একটা খুব থাকে। তো তখন তো মানে আমার কান্নাকাটি শুরু হয়ে যায়, কারণ ক্লাস 8-এ ধরেন আপনি মাথাও কখন আসবে না যে 8-এ থাকতে এরকমই হবে। একদমই। তো যেটা হতো আমাদের বোনদের খুব আর্লি এজে থেকে বিয়ের প্রপোজাল আসতো, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবং রিলেটিভদের মধ্যে থেকে আসতো। আচ্ছা। এরকম দেখা গিয়েছে যে রিলেটিভদের মধ্যে থেকে এরকম পছন্দ করে আপনার বিয়ে করতে চায়, বাসায় অফার দেওয়া হ্যাঁ, হচ্ছে। আশায়। তো সেটা একটা ফ্যামিলির একটা প্রেশার থাকে, তারা মনে করে যে সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যাবে, কি করা যায়। তো ওই সময়টা আমার অনেক মেন্টাল স্ট্রেস নিতে হয়। মানে পড়াশোনা, বই পড়তে বসলে দেখা যেত যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণ আমার একটা স্বপ্ন আছে যে আমি পড়াশোনা করব, জব করব, বাট হচ্ছে আমাকে হয়তো বিয়ে দেওয়ার জন্য খুব বেশি করতেছে। আপনি কততম ছিলেন বোনদের মাঝে? মধ্যে ছিলাম। আচ্ছা, মানে সেকেন্ড। জি। আচ্ছা আচ্ছা, জি, যেটি বলছিলেন। বড় বোনের তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওই সময়ে বড় বোনের বিয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আপনার পালা চলছিল। হ্যাঁ। কিভাবে উতরে উঠলেন তারপর? তারপর মানে যেটা হয় যে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, খেতে যেতাম না, বা রাগ করতাম, করতাম, কান্নাকাটি করতাম। তারপর হচ্ছে আমার মাকে কনভিন্স করলাম। আমার মা বললো যে না, আসলে মেয়ে তো রাজি না, এরকম ভাবে মেয়েকে আসলে দেওয়া ঠিক হবে না। মা দেখা গেল যে বাকি সবাইকে দেন কনভিন্স করে। আচ্ছা। মানে এই যে আপনার ছোটবেলা থেকে একটা পড়াশোনার ন্যাক না, এবং
আপনি ধরেই নিয়েছেন যে আপনার লাইফে কিছু না কিছু করতে হবে, জি। এবং তারপর হয়তো অন্যান্য ডিসিশন। এটার উপরে কি আপনি সবসময় নির্ভর করতেন, মানে পড়াশোনাটাই শুধু করতেন কিনা, বা হয় না যে অনেক সময় আমরা অন্য কোনো অ্যাক্টিভিটিতেও থাকি, সেটা নিয়েও আমাদের একটা ড্রিম থাকে, এরকম কোনো সময় আপনার তৈরি হয়েছে কিনা? না, আমি পড়াশোনার পাশাপাশি আসলে যেমন স্কুলে যখন আমি জি। পড়তাম, জি। তখন দেখা যেত যে পড়াশোনার পাশাপাশি আমি কালচারাল প্রোগ্রামেও পার্টিসিপেট করতাম। বাহ। ধরো গানের কোন একটা হচ্ছে, ফেয়ারওয়েল হচ্ছে, দিচ্ছে, গানের দলীয় সঙ্গীতের মধ্যে আমি ঢুকে যেতাম। বাহ। তারপর হচ্ছে কোনো নাটকের একটা প্ল্যান করা হচ্ছে, ওই নাটকের কোন একটা পার্টে আমি অভিনয় করতাম, কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। দেন হচ্ছে ধরেন এসএসসি এক্সাম দিলাম, এসএসসি এক্সামের 3 মাস একটা আমাদের ব্রেক থাকে, সেই ব্রেকের মধ্যে দেখা গেল যে আমি হাতের সেলাইয়ের কাজ শিখেছি। আচ্ছা। বাসায় বসে বসেই দেখা যেত বিভিন্ন জিনিস তৈরি করতাম। এইচএসসি পরীক্ষার ব্রেকে আমি কম্পিউটারের কাজ শিখেছি। দারুণ, তো বিভিন্ন ব্রেকে আমি দেখা যেত যে ওই টাইমটাকে ইউটিলাইজ করতাম বিভিন্ন একদমই কাজ শিখে। অ্যাক্টিভ একটা জীবন ছিল হ্যাঁ, আপনার। এবং আমি খুব এক্সট্রা অ্যাক্টিভিটি প্রচুর করেছি বাহ, আমার বাহ। কলেজ লাইফে বা আফটার কলেজ লাইফে, এবং চাকরি জীবনেও দেখা আচ্ছা, গিয়েছে আচ্ছা। প্রচুর করা হয়েছে। এসএসসিতে ফলাফল কেমন হয়েছিল? এসএসসিতে আমার অ্যাকচুয়ালি মানে স্টার মার্ক পাওয়ার কথা, যেটা আমরা স্কুলে যখন এক্সাম দিয়েছি সেটাতে, বাট এসএসসি পরীক্ষা আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে এক্সাম দিয়েছি। আচ্ছা, আচ্ছা। যেটা হয় যে আপনি যখন ওভার স্ট্রেস থাকবেন, আপনার আসবে, জ্বর চলে আসে। তো এসএসসি পরীক্ষার ম্যাথ পরীক্ষার মধ্যে আমি পড়তে যেয়ে 4 থেকে পড়ে গিয়েছি, মানে আমার জ্বর এরকম লেভেলের ছিল, এবং 15 দিন আমি খাওয়া দাওয়া করতে পারিনি, আমি শুধু আনারের রস খেয়ে এক্সাম দিয়েছি। আচ্ছা। এবং যেটা হয়েছে, আমাদের ফুল স্কুলের সবাই আমাকে দেখতে আসছে এক্সাম হলে, আমার মা কান্নাকাটি করতেছিল যে আমার মেয়ে এক্সাম দিতে পারে কিনা বা তার কি অবস্থা, সেই স্কুলের সবাই আমাকে দেখতে আসে আচ্ছা। এবং দেখে যে আমি বসে বসে ঠিক মতো এক্সাম দিচ্ছি। বাহ, ফাইনালি ফলাফল? আমি ফার্স্ট ডিভিশন উইথ 2 লেটার্স। বাহ বাহ বাহ, এত আপনি করলেন প্রতিকূলতার তো মধ্যেও। অর্থনীতিতে, মনে হয় গ্রাজুয়েশন করলেন। জি জি আচ্ছা, কিন্তু আপনার কর্মজীবন শুরু হলো এইচআরে, জি। মানব সম্পদ নিয়ে। জি। এটা কি আসলে মানে হয় না যে হঠাৎ করে কিছু একটা হয়ে যাওয়া এরকম, নাকি আসলে সচেতনভাবে আপনি আসলে ট্র্যাক চেঞ্জ করলেন, কোনটা হলো আসলে? সচেতন ভাবে বলতে হচ্ছে ধরেন আমার মা যেমন সাপোর্ট করেছে, বাট আমার মায়ের কথা ছিল তুমি জব করবা হয়তো কোনো ইউনিভার্সিটি কলেজের লেকচারার হিসেবে, এইসব ইগুলাতে জব করবা। আচ্ছা। বাট আমি একটা এন্টারটেনমেন্ট সেক্টরে চলে আসি, এবং যেহেতু আমার ফ্যামিলির একটা রেস্ট্রিকশন ছিল, যেহেতু কনজারভেটিভ ফ্যামিলি, অপোজিট একটা জায়গা, একদমই। এবং সেখানে আমি সবসময় চিন্তা করতাম আমার যেহেতু ফ্রন্ট রোলে কাজ করতে হতো, তো কেউ আমাকে সে দেখে কিনা, আমাদের কোনো রিলেটিভ, যদিও আসার কথা না, কারণ তারা মুভি দেখতো না, এবং হচ্ছে এন্টায়ার রিলেটিভদের কারো বাসায় টিভি ছিল না ওই সময়, সব ছিল বাট টিভি ছিল না। আচ্ছা আচ্ছা। তো তারপরেও যদি পাড়া প্রতিবেশী কেউ দেখে বলে এবং জব বন্ধ করে দেয়, এটা একটা মাথায় টেনশন ছিল। তো সেই কারণে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি কি কাজ করা যায় আমার, যেটাকে আমাকে সামনে থেকে দেখবে না, এবং আমার মায়ের কাছে মনে হবে যে আমার মেয়ে একটা রেসপেক্টফুল জব করতেছে। তো সেই সময়টা এইচআর জবটাকে খুব রেসপেক্টফুল জব মনে করা হতো, এবং আমি যেটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বিএম থেকে এইচআর সেটা করলাম। আপনি পড়াশোনা করছিলেন এবং পাশাপাশি গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর 2004 সালে খুব সম্ভবত আপনি স্টার সিনেপ্লেক্সে যোগ দিলেন। জি। এই কাজের সুযোগটা আসলো কিভাবে? এই কাজের সুযোগটা আসছিল, আমি আমার সিভিটা আমি আমার কোনো এক দুলাভাইকে দিই, আচ্ছা এবং সে সিভিটা ড্রপ করে দেয় সার্কুলার দেখে। আচ্ছা আচ্ছা। তো দেখার পর হচ্ছে সে ইন্টারভিউ কল আসে। ইন্টারভিউ কল তখন তো ইমেল বা ইয়েতে আসতো না, চিঠি আসে আমার আচ্ছা, বাসার আচ্ছা। ইয়েতে। তো ইন্টারভিউ দেই, ইন্টারভিউ পরপর 3বার ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে তারপর জবটা আমার হয়। আচ্ছা তো তখন আমি জয়েন করি হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে আচ্ছা আচ্ছা 2004-এ, এবং 2007-এ হচ্ছে আমার প্রমোশন হয় এইচআর হিসেবে। আচ্ছা। তো আমি যেহেতু ইকোনমিক্সে ছিলাম, ইকোনমিক্সে তখন মাস্টার্স পাস করলাম, করার পরে আমার কাছে যে এটা বলছিলাম যে কি এমন জব করা যায় যেটা আমার মায়ের কাছে মনে হবে যে রেসপেক্টফুল জব, যেটা আমাকে ফ্রন্ট লাইনে কাজ করতে হবে না। তো সেক্ষেত্রে তখন মনে হলো যে এইচআর জবটাকে একটু ওই সময়টাতে খুব রেসপেক্টফুল মনে করা হয়, এবং আমি যেটা পিজিডিপিএম করি, পোস্ট গ্রাজুয়েশন করি এইচআরে, আচ্ছা। করার পরে হচ্ছে ইন্টার্ন হিসেবে আমাদের অর্গানাইজেশনে এইচআরে জয়েন করি। আমার সাথে আচ্ছা, আরেকজন জয়েন করে, একটা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা তো
ইন্টার্নশিপ করা অবস্থায় হচ্ছে তার বিয়ে হয়ে যায়। আচ্ছা তো আমি একা থাকলাম, আমাকে তখন নেওয়া হয় এইচআরে। আচ্ছা আচ্ছা এবং 2007-এ তখন এইচআরে হায়ার করা হয়, প্রমোশন আচ্ছা, হয় আচ্ছা। আমার সিনেপ্লেক্সে। এই কাছাকাছি সময়ে আপনার আন্তর্জাতিক কিছু অভিজ্ঞতা রয়েছে, আন্তর্জাতিক সনদ অর্জনের অভিজ্ঞতা, সেগুলো একটু শুনি কিভাবে হলো। আমি এইচআরে জয়েন করার পর হচ্ছে আমি তখন ভাবলাম যে যেহেতু আমি এইচআর জব নিয়ে কাজ করতেছি, বাট আমার একাডেমিক হচ্ছে ইকোনমিক্সে, তো আচ্ছা। আমার এইচআর সম্পর্কে আরো জানা দরকার। আচ্ছা। তো আমি এমবিএ করি এইচআরে। করার পরে তখন মনে হয় যে হয় না, আপনি যখন একটা কিছু নিয়ে জানা স্টার্ট করেন আপনার ভিতরে ক্ষুধা বাড়তে আরো থাকবে, বাড়বে, হ্যাঁ। এবং যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে আরো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর এইচআর জবটাতে আপনাকে সব সময় নিজেকে আপগ্রেড রাখতে হয়। একদম। তো তারপরে শুরু করলাম বিভিন্ন ধরনের ট্রেনিং। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের খুব কম ট্রেনিং ইনস্টিটিউট আছে, বা খুব কম যারা ট্রেনিং করায় তাদের কাছে আমি গিয়েছি ট্রেনিং করার জন্য। আমি কোনো ট্রেনিং মিস করতাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা এরকম আমি দেখা যেত যে আমার স্যালারির একটা পার্সেন্টেজ আমি রেখে দিতাম শুধু ট্রেনিং এর জন্যই। সেটা দিয়ে আমাকে মানে শিখতে হবে, জানতে হবে, এরকম। তো শুধু এইচআর জব না, আপনার নিজেকে পলিশ করার জন্য, নিজেকে গ্রুমিং করার জন্য যা যা ট্রেনিং দরকার আমি সব ধরনের ট্রেনিংই করেছি। আচ্ছা তো যেটা হয়েছে তা এমবিএ করলাম, তারপর হচ্ছে আইবিএ থেকে এইচআরএমসি একটা কোর্স সেটা করলাম, দেন তারপরে এগুলো করতে করতে ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেশনও করলাম। রিসেন্ট আমি এসপিএইচআরআই সার্টিফাইড হলাম, সিটিআরপি সার্টিফাইড হলাম। বাহ, বাহ। পাশাপাশি হচ্ছে আইএফসির ট্রেনিং যেটা ফ্যাসিলিটেটর সার্টিফিকেশন সেটা করলাম। দেন হচ্ছে পিসিসি কোচিং এর যে জার্নি সেটা আমার স্টার্ট হয়েছে, আচ্ছা। সেটাও করছি। মানে তো এখনো চলছে? এখনো চলছে। এলএলবির ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে, সেকেন্ড ইয়ার আছে। বাহ বাহ আচ্ছা। বাহ। তো এই পড়াশোনা আমার জবের পাশাপাশি সব কাজের পাশাপাশি চলছে। আচ্ছা কিন্তু আপনি যখন সিনেপ্লেক্সে জয়েন করলেন সেই 4 সালের কথা মনে জি, হয়, জি। এক্সিকিউটিভ হিসেবে না, তারপর জি। আপনি এইচআরে গেলেন, জি। তখন তো আসলে মাত্র সিনেপ্লেক্স মনে হয় বাংলাদেশে এসেছে, জি। মানে একেবারেই নতুন। আপনি কি জানতেন যে মানে আপনার তো গ্রোথ হচ্ছে, আপনি বিভিন্ন কোর্স নিচ্ছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সিনেপ্লেক্সও একটা গ্রোথে গিয়ে দাঁড়াবে আপনার সঙ্গে সঙ্গে, আপনি সেটা মানে প্রজেক্ট করতে পেরেছিলেন কিনা, আপনার প্রজেকশনে সেটা ছিল কিনা? অ্যাকচুয়ালি মানে সিনেপ্লেক্সে যে পারবে এটা নিয়ে তো কোনো সন্দেহই ছিল না, সিনেপ্লেক্সের গ্রোথ হবেই। হ্যাঁ, এবং আমাদের যে ওনার সে স্বপ্ন দেখে যে 100 মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটারে, সেটা তো হবে। সেটা হয় কি, যখন টপ ম্যানেজমেন্টের স্বপ্নটা, গোলটা কিন্তু ক্যাসকেড ডাউন হয়ে পরের লেভেলগুলোতে চলে আসে, তারাও কিন্তু সেই ড্রিমটা দেখে, সেই স্বপ্নটা দেখে, এবং সেটার জন্য নিজেদেরকে রেডি করে, প্রিপেয়ার করে। তো সেটা নিয়ে আমার যেহেতু একটা ছিল যে আমাকে শিখতে হবে, জানতে হবে, নিজেকে একটা পর্যায়ে যে পৌঁছাতে হবে, সেই কারণে আমি খুব ক্যারিয়ার ফোকাস ছিলাম, বলতে মানে পড়াশোনায় খুবই ফোকাস ছিলাম। আর ধরেন অন্য জবের জন্য প্ল্যান বা এগুলো করা হয়নি কেন, সিনেপ্লেক্সের ভিতরে এত ইনভলভ ছিলাম যে একটা প্রজেক্টের পর আরেকটা প্রজেক্ট হচ্ছে, আরেকটা হচ্ছে, মানে একটার পর একটার মধ্যে ইনভলভ হতে হয়েছে। হ্যাঁ, তো আপনি যখন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতেছেন, নতুন নতুন কাজ পাচ্ছেন, নতুন কিছু হচ্ছে, তখন কিন্তু আর সময় থাকে না যে আমি অন্যদিকে ভাববো বা চিন্তা করব। অর্গানাইজেশনের গ্রোথ হচ্ছে, নিজের গ্রোথ হচ্ছে, Right. তো ওটা নিয়ে আসলে দেখা গিয়েছে যে বেশি বিজি ছিলাম, যে ওই অর্গানাইজেশনের গ্রোথের সাথে সেই স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে নিজেকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য এই যে একাডেমিকের পাশাপাশি প্রফেশনাল যে এডুকেশনগুলো, এটার পারপাসটা অনেকটা এটা। প্রফেশনাল যে এডুকেশনগুলোর জন্য আপনি আসলে বিভিন্ন কোর্স করছিলেন, সেই জায়গা থেকে আপনার পড়াশোনা তো একাডেমিক পড়াশোনা চলছিলই, এক্সট্রা সময় দিচ্ছিলেন। জি, জি। এই যে এক্সট্রা সময় দেওয়া, এই ক্ষেত্রে পরিবার আসলে কতখানি সহযোগিতা করছিল, এবং আপনি আপনার পড়াশোনার সাথে এটা কিভাবে আসলে সমন্বয় করছিলেন? অ্যাকচুয়ালি আমার জবের প্রথম 7 বছর, যেটা আমার রিলেটিভরা জানতো না আমি কোন অর্গানাইজেশনে কাজ করি। আমার খালা, সে খুবই কনজারভেটিভ, সে একদিন আমাদের বাসায় আসলো, তো অনেকটা আমার ইন্টারভিউ নেওয়ার মতোই। তো যখন আসে আমার খালা, বাসা সব থমথমে একটা পরিবেশ থাকে, এবং আমার যাওয়ার পর আমার মার মুখ খুব আপসেট থাকে, কারণ সে এসে খুব বলে যায় যে মানে জব করতেছে বা মেয়েরা এইভাবে চলতেছে না, ওভাবে চলতেছে না। তো একদিন আগে আমার খালা আমাকে জিজ্ঞেস করলো, ডাকলো যে আসো, বসো সামনে, তুমি কোথায় কাজ করো? তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম, কি করব। তো আমাদের ওনারেরই অন্যান্য আরো কোম্পানি আছে, তো আমি একটা কোম্পানির নাম দিয়ে বললাম যে আমি এই কোম্পানিতে এই কাজ করি। আচ্ছা। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কোথায়, এটা কি, সে পুরো আমার ইন্টারভিউ নিয়ে নিল, এরকম একটাই। তো তার ইন্টারভিউ শেষে আমি মনে মনে ভাবলাম যে আমি বেঁচে গেছি, এরকম একটা অবস্থা।
বাট ওই 7 ইয়ার্স আসলে জানতেন না তারা কি বিজনেস, ইভেন আমার বাবাও জানতেন না যে কি বিজনেস আসলে অর্গানাইজেশনের, এটা এন্টারটেনমেন্ট। আর হয় কি ওই সময়টা মানে সিনেপ্লেক্সের এনভায়রনমেন্টটা এত ভালো, ভিতরে সবাই নামাজ পড়ে, 2টা নামাজ পড়ার জায়গা আছে, এবং ফিমেলদেরকে আসলে এত রেসপেক্ট দেয় ওখানে, বাট এটা তো বাইরে থেকে কেউ জানে না, বুঝবে না। এবং এটা তো আমার ফ্যামিলিও জানে না। এবং আমি যদি বলি যে একটা সিনেমা হল, তারা এটাকে কখনো নর্মালি নিবে না। তো সেই কারণে আমি প্রথম 7 ইয়ার্স আমার বাবাও জানতেন না যে কোন বিজনেস এই অর্গানাইজেশন। আচ্ছা। মাদার কোম্পানির নাম হচ্ছে সৌমোশন লিমিটেড। তো সৌমোশনের আসলে ভিতর যে স্টার সিনেপ্লেক্স কি কোম্পানি, এটা আমার বাবাও জানতেন না, আমার রিলেটিভরাও জানতেন না, আমার মা জানতেন। আচ্ছা। এবং সে যথেষ্ট সাপোর্ট করেছে। আমি মনে করি যে আমার মার মানে আমার লাইফে আমার মা হচ্ছে আইডল, আচ্ছা। এবং আমি তার বিগ ফ্যান। সবাই সবার মাকে ভালোবাসে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার মা অনেক কিছু। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনার পুরো পরিবারটাকে তো আসলে আমি বলবো আপনার আগে সেই ডিল করেছে। Right. মানে 7টা বছর একদম। আমি কি জব করছি এটা হাইড করে কাজ করা, সেটা আসলে মা পাশে না থাকলে অসম্ভব একটা বিষয়। একটু জানতে চাই যে আপনার কোনো মেন্টর ছিল কিনা, এই যে আপনি যখন সিনেপ্লেক্সে জয়েন করলেন, প্রফেশনাল যে এডুকেশনগুলো আপনি নিচ্ছিলেন একটার পর একটা, এটা কি সম্পূর্ণ মানে নিজ থেকেই, মানে নিজের জানাশোনা বা নিজের বুদ্ধিমত্তা থেকে এই কাজগুলো আপনি করতেন, নাকি কোনো মেন্টর আপনাকে আসলে সহযোগিতা করতেন? মেন্টর বলতে ধরেন আমার কাজের জায়গায় আমার যিনি বস, সেই আমার মেন্টর। আচ্ছা। মানে সেই আমাকে কাজ শিখিয়েছেন বেসিক্যালি। সে মানে ইজ ভেরি স্ট্রিক্ট পারসন। মানে আপনি কাজ ডেডলাইনের মধ্যে আপনাকে করতে হবে, না দিলে হচ্ছে মানে তার থেকে খারাপ আর কেউ নাই, আর আপনি কাজে ভালো করলে তার থেকে ভালো কেউ নাই, এরকম। তো কিছু জিনিস কাজ তার থেকে আমি শিখেছি, হাউ টু ম্যানেজ এভরিথিং, ম্যানেজমেন্টকে কিভাবে স্ট্রিক্ট থেকে কাজ করতে হয়, সেই জিনিসগুলো তার থেকে শিখেছি। তো কাজের জায়গায় আমি তাকে মেন্টর মনে করি। আর হচ্ছে তারপর হচ্ছে পড়াশোনার যে আমি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনগুলো নিলাম, সেক্ষেত্রে আমি যখন মানে এসপিএইচআরআই করতে যাই, তখন আমাদের একজন ইনস্ট্রাক্টর ছিলেন অনেক ব্রহ্মচারী। সে আমাকে অনেক গাইড করেছে যে আসলে এসপিএইচআর এর পাশাপাশি সিটিআরপি টোটাল রিওয়ার্ড যেটা, সেটা করার ব্যাপারে সে আমাকে বলেছে। এবং ইন্টারন্যাশনাল আরো সার্টিফিকেশন কোনটা আসলে ক্যারিয়ারের জন্য ভালো, কোনটা করা দরকার, এই বিষয়ে উনি আমাকে গাইড করেছেন। শুরু থেকে যেহেতু আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন এবং একই সাথে বিভিন্নভাবে নিজেকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আপনার ছিল, কিন্তু যে সময় আপনি স্টার সিনেপ্লেক্সে কাজ শুরু করলেন, চলচ্চিত্র অঙ্গনের অবস্থাটা সেই সময় আসলে একটু অন্যরকম একটা গতিপথে যাচ্ছিল। সেই জায়গাটার সাথে আসলে সামাজিকভাবে সমন্বয় করে কাজটা করা, যারা জানতো না তো জানতোই না, কিন্তু যারা জানতো তাদের জায়গা থেকে আসলে বাস্তবতাটা কিভাবে ফেস করেছেন? আপনার যখন মানে সিনেপ্লেক্স হয় সেই সময়টায় মানে বাংলাদেশের যে মুভি ইন্ডাস্ট্রিতে দেখা যেত যে মানুষ হলমুখী ছিল না, অনেকে মুভি দেখতে যেত না। তো যখন স্টার সিনেপ্লেক্স হওয়ার পরে কিন্তু অনেক ভালো ভালো নির্মাতারা অনেক ভালো ভালো মুভি তৈরি করে, এবং সব মানে মানুষ হলমুখী হয় আস্তে আস্তে। কিন্তু এইটা একটা অনেক বড় একটা জার্নি, একটা কিন্তু সময় লেগেছে হ্যাঁ মানুষকে সেই জিনিসটা অ্যাডপ্ট করে নিতে। একদম। বাইরের মানুষগুলো স্টার সিনেপ্লেক্স কি বা এই জিনিসটা শুনলে কিন্তু মানুষ মনে করতো আচ্ছা, ইভেন এখনো মানে যেটা কর্পোরেট সেক্টরে অনেকে মনে করেন যে স্টার সিনেপ্লেক্স আসলে এখানে কি কাজ হয়, এখানে কি এছাড়া আসলে কোনো কাজ আছে? ইনফ্যাক্ট আমি একটা মানে ঢাকা ইউনিভার্সিটিতে এক প্রফেসরের সাথে কথা বলার সময় সে অবাক হয়ে গিয়েছে শুনে যে সিনেপ্লেক্সের ভিতরে একটা অফিস আছে, এবং সেখানে অনেক বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সেখান থেকে দেয়া হয়, এবং এইচআর এর কাজগুলো 8-10টা অন্য অর্গানাইজেশনের থেকে কোনো রকমই ব্যতিক্রম না, বরঞ্চ আমি বলবো যে আরো অনেক বেশি কষ্টকর। হ্যাঁ, কারণ সারাক্ষণ আপনাকে অপারেশনাল যেসব সার্ভিসগুলো সেগুলো এনশিওর করতে হয়, আচ্ছা। এবং সেটা 19 থেকে 20 হলে কিন্তু সেটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে রেপুটেশনের উপরে। তো এক্ষেত্রে এইচআর টিমের কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটি একটা, এবং মাল্টিন্যাশনাল স্ট্রাকচার যেগুলো অনেক কিছু কিন্তু আমাদের এখানে ফলো করা হয়। তো মানুষের মাথায় কিন্তু মনে হয় না, মনে হয় যে আসলে সিনেমা হলের কাজ কি হতে পারে। তো এই জিনিসগুলো আমাকে অনেকবার ফেস করতে হয়েছে, অনেক জায়গায় ফেস করতে হয়েছে, এরকম অনেক কথা শুনতে হয়েছে এই বিষয়গুলো নিয়ে। যখন একটা সিনেপ্লেক্স ছিল, হ্যাঁ সাকি তুমিও, আমি সেটাই বলছিলাম যে প্রায় 700 কর্মীর নেতৃত্ব আপনি দিচ্ছেন, এখানে তো নিশ্চয়ই অনেক বড় চ্যালেঞ্জও রয়েছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নির্দেশনাও রয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে।
এটা ধরেন প্রতিটা ব্রাঞ্চে এক একটা টিম থাকে, ব্রাঞ্চ ইনচার্জরা থাকে, হ্যাঁ, মানে তারা রিপোর্ট করতেছে আমাদের কাছে, এবং এটা দেখা যায় যে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে যায়, যেটা আমাদের সার্ভিসটা হচ্ছে একদম সকাল থেকে নিয়ে ধরেন রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত এরকম অনেক সময় থেকে কাজ করতে হয়। তো এটা দেখা যায় সারাদিনই আমাদের কমিউনিকেশন করতে হয় প্রত্যেক ব্রাঞ্চের সাথে, যে সেই ব্রাঞ্চে এমপ্লয়ি ঠিক টাইম মতো যাচ্ছে কিনা। এগুলো যদিও মানে আমাদের HRIS আছে, সেগুলোর মাধ্যমে আমরা জানি। তারপরে আপনার বিভিন্ন ইস্যু হতে থাকে বিভিন্ন ব্রাঞ্চে, ওগুলা দেখা যায় যে রেগুলার আমাদের কমিউনিকেশনের মাধ্যমে সলভ করতে হয়। আচ্ছা। আপনি যদি কোনো কারণে একটু প্রপার টাইমে কমিউনিকেট না করতে পারেন, অনেক বড় একটা প্রবলেম হয়তো বা সামনে চলে আসতে পারে। তো এটাকে আপনার অনেকটা অ্যালার্ট থাকতে হয় কাজের বিষয়ে, যে আমি আমার ফোন যাতে সাইলেন্ট না থাকে, অন টাইমে আমি যাতে ফোন রিসিভ করতে পারি। অনেক সমস্যা দেখা যায়, এরকম সময়ও হয়েছে, যেমন বসুন্ধরায় দেখবেন যে অনেক সময় ফায়ার হ্যাজার্ড হয়েছে, হ্যাঁ, এরকম হয়েছে। যেমন অনেক রাতে 3টা বাজেও দেখা যায় যে ফায়ার অ্যালার্ম বাজে, তখন কল আসে যেরকম অফিস পিয়ন খুলে চেক করতে হবে যে কি অবস্থা। আচ্ছা। তো এটা সিনেপ্লেক্স অ্যাকচুয়ালি কাজের এনভায়রনমেন্ট খুবই ভালো, খুবই মজার, বাট এই যে আপনাকে কাজ করার বিষয়ে কিন্তু সবসময় সতর্ক থাকতে হয়। রাইট, একদমই। একদমই। এই যে এক্সিকিউটিভ থেকে একজন হেড অফ HR বা অ্যাডমিন, না, এই দীর্ঘ যাত্রায় তো অনেক কঠিন সিদ্ধান্ত, অনেক কঠিন মুহূর্ত পার করতে হয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কি যদি জানতে চাই আমরা? আপনার কোভিড টাইম বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটা অনেক বড় একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তখন যেতে হয়েছে। যেটা বলবো জুলাই অগাস্ট সে সময়ে। তো এরকম এই ইন্ডাস্ট্রিটা হয় কি, ধরেন অনেক বেশি ভালনারেবল সিচুয়েশনগুলোতে অনেক কিছু ফেস করতে হয় আপনাকে, এবং যেহেতু ওয়ার্কফোর্সের মানে মেজর অনেক সিদ্ধান্তগুলো HR থেকে নিতে হয়, তাদেরকে ম্যানেজ করার বিষয় থাকে। তো এই ক্ষেত্রে ধরেন HRকে অনেক বেশি মেন্টাল স্ট্রেসও নিতে হয়, যেটা এটা শুধু সিনেপ্লেক্স বলবো না, সব অর্গানাইজেশনে হয়তো বা HRদেরকে অনেক বেশি স্ট্রেস নিয়ে কাজ করতে হয়। বাট সিনেপ্লেক্সের যেহেতু ইন্ডাস্ট্রিটাই এরকম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, মানুষ যখন নিজে আগে ভালোভাবে খেতে পড়তে পারবে, দেন যে তখন সে এন্টারটেনমেন্ট নিবে। আচ্ছা। কিন্তু মানুষের কাছে যখন হাতে আর্থিক সিচুয়েশন ভালো থাকবে না, তখন তারা কিন্তু সেই এন্টারটেনমেন্টের জন্য যাবে না। তো এই ইন্ডাস্ট্রিকে সবসময় কিন্তু এই জিনিসটাকে ফেস করতে হয়। কোভিডের সময় লম্বা 2 ইয়ার্সের একটা গ্যাপ, বন্ধ থাকা, তারপরে আবার উঠে এসে ব্যাক করা, আগের জায়গায় যাওয়া। তো অর্গানাইজেশনের সাথে কিন্তু কি বলে, প্রত্যেকটা এমপ্লয়ির গোল বা বলেন যে ইন্টারলিঙ্ক সবার, তো এটা সবাইকে ফেস করতে হয়। বাট ওই যে মেন সিদ্ধান্তগুলো এক্সিকিউট করা, সেটা HR থ্রুতে হয় ওয়ার্কফোর্সের সাথে। তো এই কারণে HRকে আসলে অনেক কিছু ফেস করতে হয়। বাংলাদেশে তো এ পর্যন্ত মনে হয় 3টা সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স হয়েছে, আমি কি ভুল বলছি কিনা? 3টা না, ব্রাঞ্চ হয়েছে অলমোস্ট 9টা। আচ্ছা, ঢাকায় 3টা? না, ঢাকার বাইরে হচ্ছে চিটাগাংয়ে একটা, রাজশাহী আর হচ্ছে বগুড়া একটা হচ্ছে। 3টা, হ্যাঁ, ঢাকার বাইরে 3টা। আর ঢাকার মধ্যে বসুন্ধরা সিটি একটা, মিরপুর সনি স্কয়ারে একটা, মহাখালীতে একটা, উত্তরায় একটা, নারায়ণগঞ্জে একটা, সামরিক জাদুঘরে একটা, ধানমন্ডি একটা, 7টা। আচ্ছা, হ্যাঁ, সামরিক জাদুঘরে একটা। এই যে সিনেপ্লেক্স গুলো আমরা দেখি, আমি জানি না যদিও এটা সাপোর্ট সার্ভিস যে একটা ডিপার্টমেন্ট রয়েছে, এটা সেটার আন্ডারই হওয়ার কথা। তারপর আপনারা যেহেতু HR আছেন এখানে, আমরা একটু জানতে চাই যে আমরা যেটা খেয়াল করি বা আমরা যেটা করি, যে যখন সিনেপ্লেক্স গুলো নতুন ভাবে আসে, শুরুতে এসেছে বসুন্ধরায়, মানে সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ডে বাই ডে দেখা যায় যেগুলো আগে এসছে সেগুলো একটু পিছিয়ে পড়ে যাচ্ছে। সেটা মেইনটেনেন্স থেকে শুরু করে, আমি যেটা বললাম যে সেটা হয়তো সাপোর্ট সার্ভিসের আন্ডারে হতে পারে, একটু পিছিয়ে পড়ছে কিনা, আমরা কেন নতুনগুলোতে যাওয়ার জন্য উদ্গ্রীব হচ্ছে, কেন বলছি যে সেই আগের স্ক্রিনটাতেও মনে হয় আগের মতো আমরা সেই ভাইবটা পাই না, আমার তুমি এক হবে কিনা, এবং আদার্স যে মেইনটেনেন্স গুলো রয়েছে আপনাদের, হ্যাঁ, বিশেষ করে হলের, সেগুলো নিয়ে যদি একটু বলেন যে এগুলো আপনাদের আন্ডারে আছে কিনা সাপোর্ট সার্ভিসটা। আর সবকিছুই আসলে সিনেপ্লেক্সেরই আন্ডারে। আপনার ধরেন নতুন একটা জায়গা হলে মানুষের কিন্তু ইন্টারেস্ট বেশি থাকে ওই জায়গায় যাওয়ার।
যে নতুন একটা কিছু হয়েছে, দেখতে যাই ওটা কেমন, ওইটার ইন্টারেস্ট। বাট যেটা হচ্ছে ধরেন একটা জিনিস আপনি ইউজ করতে করতে একটু তো পুরাতন হবে, সেটা তো নতুনের মতো চকচক করবে না, বাট পুরাতনটাকে আরো কত সুন্দরভাবে দেখানো যায় ওটার চেষ্টা সবসময় সিনেপ্লেক্সের থাকে। এবং মেনটেনেন্স কস্ট থেকে এই যে আপনারা দেখেন যে ক্লিনিং এর বিষয় সবসময় ঝকঝকে তকতকে করে রাখা, এগুলোর পিছনে আসলে প্রচুর যেমন ফাইন্যান্স যায়, খরচ যায়, এবং এগুলোর পিছনে প্রচুর মানুষ কাজ করে। তো আর মানে সবকিছুর পিছনে প্রচুর এফোর্ট দিতে হয়। চলচ্চিত্র প্রদর্শনের জন্য যেমন স্টার সিনেপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা অর্থবহন করে, সেই জায়গা থেকে আসলে একটা কথা জানতে চাইবো যে মাঝে একটা ক্রাইসিস মোমেন্ট ছিল যে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র চলবে কিনা বা বিদেশি চলচ্চিত্র চালানো নিয়ে, সেই সময়ে আসলে অ্যাডমিন হিসেবে আপনাদের মনে কি ধরনের প্রভাব পড়েছিল বা আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কি ছিল? একটা অর্গানাইজেশনের এক একজন এক এক ডিপার্টমেন্ট দেখে, জি, জি। লাইক মুভি ডিস্ট্রিবিউশন আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। আমার কাজ হচ্ছে ফুললি ওয়ার্কফোর্স নিয়ে কাজ করা, আচ্ছা, আচ্ছা। এমপ্লয়ি নিয়ে কাজ করা, এমপ্লয়ি ট্রেনিং, এমপ্লয়ি ডেভেলপমেন্ট, হ্যাঁ, ট্যালেন্ট অ্যাকুইজিশন করা, টোটাল রিওয়ার্ড ডিজাইন করা। তো এই আমার পার্টটা আলাদা। আচ্ছা, আচ্ছা। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি যারা মুভি নিয়ে কাজ করে Distribution। আমাদের ওখানে তারা ভালো বলতে পারবে। আচ্ছা, 500-র বেশি প্রশিক্ষণ পরিচালনা করেছেন আপনি। জি। এত প্রশিক্ষণের মধ্যে আসলে কোন প্রশিক্ষণটাকে একটু এগিয়ে রাখবেন যেটা আপনার অর্গানাইজেশনের সাথে অনেক বেশি রেলেভেন্ট? মানে বেশিরভাগ হচ্ছে আমাদের অর্গানাইজেশনের সাথে রিলেভেন্ট হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিলেন্স, যেটা এই প্রোগ্রামটা আমরা সবচেয়ে বেশি করি এমপ্লয়ীদেরকে, আচ্ছা। যেটা কাস্টমারদেরকে সার্ভিসটা যাতে তারা প্রপারলি দেয়, ভালো সার্ভিস দেয়, নেট প্রমোটার স্কোরটা যাতে ভালো আসে, আচ্ছা। এবং কাস্টমার যাতে হ্যাপি থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে বেশি ট্রেনিংটা করাই। আচ্ছা, কি কি ট্রেনিং থাকে ডিটেইলি যদি একটু জানি, যে কর্মীদেরকে দক্ষ করে তোলার জন্য তো বেশ কিছু ট্রেনিং আপনারা দিয়ে থাকেন। জি। এবং একই সঙ্গে যদি বলি যে একদিকে কর্মী আর একদিকে হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থ, দুটোই তো আসলে রক্ষা করতে হবে, এবং সেটাকে ব্যালেন্স করেই নিশ্চয়ই আপনারা এই কোর্সগুলো করে থাকেন বা কর্মীদের দক্ষতার ক্ষেত্রে সেই ট্রেনিংগুলো দিয়ে থাকেন। সেগুলো নিয়ে একটু ডিটেইল জানতে চাই। অ্যাকচুয়ালি ট্রেনিং এর বিষয়টা যদি বলি, ট্রেনিং তো আপনার বিভিন্ন পার্টে পার্টে দেওয়া হয়। লাইক যেমন ধরেন নতুন একটা এমপ্লয়ি আসলো, অনবোর্ডিং এর পরে তাকে যে ট্রেনিংটা দিই সেটা হচ্ছে ফুল অর্গানাইজেশন সম্পর্কে তাকে জানানো, অর্গানাইজেশনের বিজনেস সম্পর্কে তাকে জানানো, আচ্ছা। তার রোল সম্পর্কে তাকে জানানো। ওইটা হচ্ছে কিছু ফিক্সড ট্রেনিং থাকে। আর হচ্ছে মান্থলি বেসিসে কিছু ট্রেনিং করাই আমরা, কোয়ার্টারলি কিছু ট্রেনিং করাই। সেই ট্রেনিংগুলো থাকে হচ্ছে এমপ্লয়ির সফট স্কিল নিয়ে, কখনো আমরা কমিউনিকেশন স্কিলের উপর ট্রেনিং করাই, কখনো এথিক্যাল প্র্যাকটিসের উপর ট্রেনিং করাই, কখনো ডিপার্টমেন্ট ওয়াইজ এক এক ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য এক ধরনের ট্রেনিং, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আরেক ধরনের ট্রেনিং, প্রজেকশন ডিপার্টমেন্টের জন্য আরেক ধরনের ট্রেনিং। কিছু ডিপার্টমেন্টাল ট্রেনিং থাকে, কিছু আবার জেনারেল টপিকের উপর ট্রেনিং থাকে, যেটা আবার সব ডিপার্টমেন্টকে নিয়ে করানো হয়। জি। তো আবার ধরেন কিছু ট্রেনিং থাকে তার হার্ড স্কিল রিলেটেড থাকে, সে পয়েন্ট অফ সেলসে কাজ করবে, সেটা রিলেটেড তার ট্রেনিং থাকে। তো সফট স্কিল, হার্ড স্কিল বোথ ট্রেনিং এ আমরা করাই থাকি আচ্ছা, বিভিন্ন টপিকের উপর। অন্য বিভিন্ন কোম্পানিতে তো আসলে অন্য পরিসরে কাজ হয়, আপনাদের যেহেতু একটু ভিন্ন পরিসরে কাজ হয়, সেই জায়গা থেকে জানতে চাইবো যে মিড লেভেল এমপ্লয়ীদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল যেটা, সেটা আসলে কিভাবে নির্ধারিত হয় এবং কি বেশি আসলে ইনপুট করতে হয়, কোন জায়গায় মোটিভেট দিতে হয়? আমরা অ্যাকচুয়ালি মানে 360 ডিগ্রি যেটা পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ওইটা আমরা করি। আচ্ছা। যেমন ধরেন একটা এমপ্লয়িকে এভালুয়েট করছে তার সিনিয়র, তার জুনিয়র, অন্য ডিপার্টমেন্ট, তার পিআর, এরকম কয়েকজন মিলে হচ্ছে একটা এমপ্লয়ির এভালুয়েশন করা হয়। আচ্ছা। তো সেই এভালুয়েশনের স্কোরটাকে আপনার একসাথে করে তারপর হচ্ছে তার পারফরমেন্স এভালুয়েশন করা হয়। ইনফ্যাক্ট এমপ্লয়ি নিজেও নিজের এভালুয়েশন করে, আচ্ছা, এভাবে করে করা হয়। আচ্ছা। তবে 360 ডিগ্রি রিভ্যালুয়েশন করার সময় অনেক সময় অনেক কিছু মেজারমেন্ট টুলস, এগুলা টেকনিক্সও আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, জিনিসটা যাতে ফেয়ার থাকে। আচ্ছা। একটু জানি যে কর্মীদেরকে ধরে রাখা না বা তাদেরকে অনুপ্রাণিত করা, বলা যায় যে একটা পজিটিভ কর্ম পরিবেশ গড়ে তোলা, সেটি নিয়ে তো নিশ্চয়ই আপনি কাজ করছেন। জি। এবং আপনার প্রতিষ্ঠানে অবশ্যই অনেক নারী কর্মীও রয়েছে। জি। আমরা জানি যে আমাদের দেশে যে নারীরা কাজ করে তাদের আসলে কাজের ক্ষেত্রে বড় বাধা, মানে আপনি আরো ভালো বলবেন, কারণ আপনি সেই প্রতিবন্ধকতাগুলো পার করেই আসলে এসেছেন, পরিবার এবং সমাজ থেকে আসলে আসে। এগুলো উঠতেও কি কোনো পদক্ষেপ বা কোনো কি বলবো অনুপ্রেরণা আপনার দিক থেকে কর্মীদের জন্য থাকে কিনা?
সেটা তো অবশ্যই থাকে। আমরা সবসময় ফিমেল কর্মীদের সেফটি সিকিউরিটিটা এনশিওর করি এবং কাজের শুরুতেই আমরা তাদেরকে বলে দিই, যেমন আমাদের এমডি ছিলেন মির্কা ক্রিস্টিনা রহমান, হ্যাঁ, তিনিও একজন ফিমেল এবং তিনিও সবসময় এই জিনিসটা এনশিওর করতেন যে এখানে ফিমেল এমপ্লয়ি আমরা কাজ করতেছি, আমরা যাতে আমাদের সেফটি সিকিউরিটিটা দেখা হয়। তো ওনাদের কাছ থেকে এই জিনিস, ওনার কাছ থেকেই শেখা। এবং আমরা অনবোর্ডিং এর সময় এমপ্লয়িদেরকে সেই জিনিসটা নিয়ে কথা বলি যে সে যাতে সেফ ফিল করে এবং কোনো সমস্যা হলে সরাসরি এসে যাতে সে কথা বলে যে সে কোনো প্রবলেমে আছে কিনা। এই জিনিসগুলো সবসময় সিনেপ্লেক্স এনশিওর করা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কালচার। একটা কালচার কিন্তু আপনার একদিনে হয় না, সেটা ডেভেলপ হতে অনেক সময় লাগে। কালচার লাইক যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে শুরু করে আস্তে আস্তে ইট গেঁথে গেঁথে কিন্তু একটা জায়গায় একটা বিল্ডিং তৈরি করা হয়। অর্গানাইজেশনের কালচারটাও কিন্তু ঠিক সেই রকম, আপনার একদিনে প্রতিষ্ঠিত হয় না। সেটা আজকে 20-21 বছরে কিন্তু একটা যে কালচার তৈরি হয়েছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে খুব মানে সূক্ষ্মভাবে জিনিসগুলো নিয়ে কাজ করা হয়েছে এই কালচারটা যাতে তৈরি হয়। যেমন ধরেন আমরা কোনো ক্লায়েন্টকে ঠিক সময় মতো তার পেমেন্টটা করি, এটা কিন্তু একটা অর্গানাইজেশনের কালচার, যে মানুষ দেখে যে তারা ঠিক সময় মতো পেমেন্টটা করছে কিনা। এমপ্লয়ির স্যালারি হয়ে যায় মাসের 1 তারিখ হওয়ার আগে, 31 তারিখে, 1 তারিখের দিকে। এটা কিন্তু একটা কালচার যে তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে বরাবরই ম্যানেজমেন্ট কাজ করে এসছে একটা সুন্দর মানে ওয়ার্ক কালচার তৈরি করার জন্য, যেখানে এমপ্লয়িরা সেফ ফিল করে, ইম্পর্টেন্ট ফিল করে নিজেদেরকে। একদম শুরু থেকেই ম্যাম তো আছেন সিনেপ্লেক্সের সাথে। আজকে থেকে যদি 20 বছর পরে বলি, সেই জায়গাতে আসলে কর্মপরিকল্পনা কি, যে কোথায় দেখতে চাচ্ছেন? কর্মপরিকল্পনা আমার ক্ষেত্রে যদি আমি করি, অ্যাকচুয়ালি এখন এই সময়ে এসে 20 বছর এত লং টার্মে প্ল্যান করি না, কারণ হচ্ছে হায়াত মতের কথা বলা যায় না, মানে কতদিন বাঁচি বা কতদিন কি ব্যক্তির অবস্থায়। জায়গার ঊর্ধ্বে গিয়ে যদি এইচআর ডিপার্টমেন্টের জায়গা থেকে বলেন, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে হচ্ছে যেহেতু যদি সিনেপ্লেক্সে থাকি বা তারা রাখেন, তো সেক্ষেত্রে সিনেপ্লেক্স তো আরো 100 স্ক্রিন বললে তো 100টা ব্রাঞ্চ হবে বা আরো অনেক ব্রাঞ্চ হবে। সেক্ষেত্রে সবকিছু অনেক কিছু ডিসেন্ট্রালাইজ করতে হবে। এখনই অনেক কিছু ডিসেন্ট্রালাইজ, যেটা আমাদের এইচআরআই সিস্টেম আরো বেশি ডেভেলপ করবে, আরো স্ট্রং হবে, যেটা থ্রুতে কাজ করা হবে। এআই নিয়ে কাজ করা হবে। এআই এখন যেহেতু বর্তমানে মানে শেখাটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা শুধু শেখা জানা না, আপনার ওয়ার্ক প্লেসে ইমপ্লিমেন্ট করাটাও খুবই ইম্পর্টেন্ট। তো সে এআই থ্রুতে অনেক কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আপনার মানে ওয়ার্ক প্রসেস স্ট্রিমলাইন করতে হবে, আপনার অটোমেশন অনেক জায়গায় চলে আসবে, যে অটোমেটিকলি অনেক কিছু অনেক কাজ হয়ে যাবে। সবকিছু ধরেন নিজে থেকেই যে করতে হবে তেমন না। তো ওই জিনিসগুলা থ্রুতে যখন করা হবে, তখন মানে কাজের এরিয়াটা আরো বেশি কি বলে একটু ভিন্ন হবে, আরো চ্যালেঞ্জগুলো হয়তো আস্তে আস্তে কমে যাবে সে জায়গা থেকে। নিশ্চয়ই। এই যে আপনারা কর্মী নিয়োগ দিচ্ছেন না, আমরা তো জানি যে একটা এইচআর যখন কর্মী নিয়োগ করে তখন তার সিভিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটার আলোকেই আসলে কর্মী নিয়োগ করা হয়। এর বাইরেও তো আসলে বেশ কিছু বিষয় রয়েছে, একটু আপনার কাছেই জানতে চাই যে সিভির বাইরে আসলে কোন কোন বিষয়গুলো আপনি দেখে থাকেন বা আপনারা দেখে থাকেন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, যেহেতু আমি নিজেও একজন ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে ক্যারিয়ার প্রভিডিতে আছি, এবং আমরা প্রচুর এই বিষয়টা নিয়ে ট্রেনিং করাই প্রচুর। ইভেন আমি যখন ইন্টারভিউ নিতাম, আমি দেখতাম যে খুব ভালো স্টুডেন্ট, সে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারছে না, হয়তো কোনো সফট স্কিলের তার সমস্যা, কমিউনিকেশন স্কিলটা ভালো না। তো এই কারণে সবসময় আমরা ওই জিনিসগুলো নিয়ে ট্রেনিং করাই, যে ইন্টারভিউ স্কিল কিভাবে সে অ্যাচিভ করবে বা ইন্টারভিউতে কিভাবে সে মানে সিলেক্ট হবে। আমি যেটা দেখি সেটা হচ্ছে কিছু তো বেসিক রিকোয়ারমেন্ট ম্যাচ তো করতেই হবে জবের জন্য, আর তার পাশাপাশি হচ্ছে পজিটিভ মাইন্ডসেট আছে কিনা, হ্যাঁ, তার অ্যাটিটিউড কেমন, আপনি তার স্কিল ডেভেলপ করতে পারবেন যদি তার পজিটিভ মাইন্ডসেট থাকে। হ্যাঁ, সে আপনি কোনো একটা কাজের কথা বলছেন, সে প্রথমে আপনাকে নেগেটিভ অ্যান্সার দিচ্ছে কিনা, পারবে কি না পারবে সেটা পরে, কিন্তু আগে অ্যান্সারটা রিপ্লাইটা সে কিভাবে দিচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমি যখন ট্রেনিং করাই তখন
মানে অফিসের বাইরেও আমার 2 দিন ছুটি আছে, সেই 2 দিন আমি প্রচুর কাজ করি। আচ্ছা হ্যাঁ, প্রচুর ট্রেনিং সেশন নেই, যেটা কর্পোরেটেও আমি ট্রেনিং করাই। আবার বিভিন্ন ইউনিভার্সিটির মানে ক্যারিয়ার যে থাকে ক্লাব থাকে, তাদের সাথে স্কিল পার্টনার হিসেবে কাজ করি অনেক ইউনিভার্সিটিতে। তো সেখানেও প্রচুর ট্রেনিং করাই। ইনফ্যাক্ট হচ্ছে এক্সেলেন্স বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম আছে স্টুডেন্টদের, আর সেখানেও ওদের সাথে ওরাও ওদের প্রচুর স্টুডেন্টদের ট্রেনিং করায়, এবং সেসব ট্রেনিংগুলোতেও আমি পার্টিসিপেট করি ফ্যাসিলিটেটর হিসেবে। তো সেখানেও এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, তুলে ধরি যে কোথায় আসলে ইমপ্রুভমেন্টটা দরকার ইয়ং জেনারেশনদের। ক্যারিয়ার প্রো-বিডিতে সিভি বাদে আর আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে? ক্যারিয়ার প্রো-বিডিতে শুধু সিভি না, এটা একটা মানে একটা এমপ্লয়ি লাইফ সাইকেলে তার যা যা দরকার ইমপ্রুভমেন্টের জন্য আমরা সেগুলো নিয়ে কাজ করি। লাইক যেমন ধরেন একটা এমপ্লয়ি সে কোথাও কাজ করতে যায়, যখন দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে কোনো কারণে তার কাজ করা হয় না, বা তা অ্যাডজাস্ট করতে পারতেছে না, এখন তার কি কি বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার সেগুলোর উপর আমরা ট্রেনিং দেই। অনেক সময় দেখা যায় যে প্রমোশন হয়েছে, কিন্তু প্রমোশনের পরে সে বুঝে না তার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, কারণ সে যে টিমের সাথে কাজ করতো সেই টিমেরই এখন সে বস। এখন সে কি তাদের ডমিনেট করবে, বা কমেন্টিং কি, অনেকে ওই মানে কমেন্টটা কিভাবে করবে সেটা ডমিনেটিং ওয়েতে করে, আসলে তার তখন কিভাবে করা উচিত, বা গ্র্যাজুয়ালি কিভাবে সেই টিমটাকে ম্যানেজ করা উচিত, এগুলোর উপরে আমরা ট্রেনিং করাই। ইনফ্যাক্ট হচ্ছে ক্যারিয়ার প্রো-বিডি একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্টিফিকেশন এখান থেকে লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিসিস। ধরুন বর্তমান সময়ে সবাইকে কিন্তু বিজনেস বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, সে যে ডিপার্টমেন্টের হোক, এইচআর হোক, মার্কেটিয়ার হোক, আইটি হোক, আপনি যদি বিজনেস ভালো না করতে পারেন আপনি নিজেও কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারবেন না। তো সেই কারণে হচ্ছে বিজনেস অ্যানালিসিসের টুলস আর টেকনিক্সের মাধ্যমে সে বিজনেসটাকে বুঝে যে তার বিজনেসের সাথে অ্যালাইন হয়ে সে কিভাবে কাজ করবে। তো রিসেন্ট 24-25-26 ইন্টারন্যাশনাল যে ট্রেনার অস্ট্রেলিয়া থেকে আসতেছে, এবং হোটেল ক্যানারি পার্কের এটার একটা হোল ডে লং 3 দিনের সেশন থাকবে, এবং এটা প্রতি 3 মাস পর পরই হবে এইটা। এবং এটা সার্টিফিকেশনটা আসবে ইউকে থেকে, ইউকে এর ব্রিটিশ কম্পিউটার সোসাইটি থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনটা ট্রেন করা হবে। এখানে ট্রেন করা হবে লাইক যেমন হচ্ছে বিজনেসের, আপনি বিজনেস ডেভেলপ করার জন্য বা বিজনেসের কাজ করতে যে এররগুলো কোথায়, সেগুলো আপনি কিভাবে ধরবেন এবং সেগুলোর সলিউশন কিভাবে করবেন, সেই জিনিসগুলো আপনাকে শেখানো হবে বিভিন্ন টার্মিনোলজি দিয়ে। চমৎকার। আপনি সিনেপ্লেক্সে আছেন প্রায় 22 বছর। একটু মানে কিউরিওসিটি থেকেই জানতে চাই যে আমরা আসলে তো জানি যে নিজেকে ডেভেলপ করতে করতে পদোন্নতি পেতে পেতে সর্বোচ্চ চূড়ায় যেটা আমরা সেখানেই আসলে টার্গেট করি। একসময় যখন আমরা সেখানে পৌঁছাই কিছু বছর পর কিন্তু মনে হয় যে আমি কি একটু ভ্যালুলেস হয়ে যাচ্ছি কিনা, আমার কি আসলে এই কোম্পানিটা চেঞ্জ করা জরুরি কিনা, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করে থাকি হায়েস্ট 10 বা 12 বা এর মধ্যে আসলে আমরা সুইচ করি। এবং আমি বিশ্বাস করি যে আপনার লাইফে এরকম বিভিন্ন চান্সেস অবশ্যই এসছে। আপনি কেন সেই সুযোগগুলো গ্রহণ করেননি, কেন আপনি 22 বছর একই জায়গায় থিতু আছেন, একটু জানতে চাই। এই প্রশ্নটা শুধু আপনি না, আমাকে অনেকেই করেছে। ইনফ্যাক্ট আমার যে ফ্রেন্ড সার্কেল তারা খুব মজা করে বলে তুমি তো সরকারি চাকরি করো, সরকারি চাকরি তো মানুষ এত বছর থাকে না। আমার যখন ক্যারিয়ার শুরুতে আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি, মানে আমি এত ইন্টারভিউ দিয়েছি মানে হয়তোবা হাতে মানে গুনলে 50টার উপর হবে যে আমি এত ইন্টারভিউ দিয়েছি। এবং অনেক জায়গায় দেখা গিয়েছে জব হয়েছে, এমন জায়গা থেকে আমি অফার লেটার নিয়ে এসেও যাওয়া হয়নি, এরকমও হয়েছে। আবার ধরেন যেগুলা খুব ভালো বা আমার ড্রিম ছিল ওখানে আমার হয় নাই, এরকমও হয়েছে। তো এরকম ব্যাটে বলে মিলে যখন আমি দেখতাম যে অন্য জায়গা থেকে এই জায়গাটাই হচ্ছে ভালো, আর এর মানে এখানে থাকি। আরেকটা রিজন ছিল যখন আমার ক্যারিয়ার গ্রোথ হচ্ছিল, তার পাশাপাশি হচ্ছে আমি অনেক একটা ফ্যামিলি ক্রাইসিসে পড়ে যাই। ফ্যামিলি ক্রাইসিস বলতে হচ্ছে যে আমার বাবার বিজনেস ফল করে, তো তখন আমার একটা ফ্যামিলি সাপোর্টের বিষয় চলে আসে। দেন হচ্ছে আমার মা খুব সিরিয়াস অসুস্থ হয়ে যায়, এবং তাকে দেখা যায় যে মানে মাসখানেক আমাদের হসপিটালে রাখতে হয়, এবং এটা সিকোয়েন্স অনেক বেশি হয়, কয়েকদিন পরপরই হয় যে তাকে আইসিইউতে রাখতে হচ্ছে। আমার এমনও হয়েছে যে আমি টানা
15 দিন 1 মাস হসপিটাল থেকে অফিস করেছি এরকম। আমার বোন হয়তো রাতে থাকতো, বোন সারাদিন থাকতো, আমি হয়তো রাতে থাকতাম, এভাবে করে আমরা বোনেরা মিলে সকাল রাত করে হসপিটালে থেকে আমরা মাকে দেখতাম। ওখানে সারা রাত দেখা যেত যে হসপিটালে থেকে পরের দিন সকালে ডিরেক্ট আমি অফিসে চলে আসতাম এরকম করে। তো অফিসও আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যেটা ধরেন একটা নতুন জায়গায় যদি আমি কাজ করতে যাই এই সাপোর্টটা কিন্তু আমি পেতাম না, রাইট রাইট। যেটা এখানে অনেক বছর থাকার কারণে হচ্ছে সেই সাপোর্টটা আমাকে অর্গানাইজেশন দিয়েছে। হয়তো মানে অর্গানাইজেশনের কালচারটা ভালো, এনভায়রনমেন্ট ভালো, এবং হয়তো যারা ম্যানেজমেন্টে কাজ করে তারা খুব সাপোর্টিভ, আচ্ছা। যেটা হয়তো আমি অন্য কোথাও গেলে এই অনেক সাপোর্টটা ক্ষেত্রে পেতাম আসলে না। দায়বদ্ধতাও মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কাজ করেছে না, জি, যে হ্যাঁ, এত এরকম support অনেক পাচ্ছি। হয়েছে যে আমার জব হয়েছে, আমি চলে যাব, আমার দিলাম রেজিগনেশন লেটার, আমার বস আমাকে বলল, মানে বুঝালো যে এখানে দেখো তোমাকে সবাই এখানকারই মেয়েই মনে করো, তুমি এখানেই বড় হয়েছো। তো ইমোশনাল যে একটা বন্ডিং থাকে, যে তোমাকে সবাই এখানে খুব স্নেহ করে, আদর করে, তো অন্য জায়গায় যাবা, ফিমেলদের জন্য to সব জায়গায় সিকিউর না। তো এই ধরনের অনেক কিছুই অনেক সময় দেখা যেত, তারাও বলেছে, তারাও চাইতো যে থাকো। তো এরকম নিজের ফ্যামিলির কথা চিন্তা করতাম, নিজের কথা চিন্তা করতাম, আবার অর্গানাইজেশনের কথা চিন্তা করতাম, সবকিছু মিলে আসলে একটা সময়ের পরে আর যাওয়া হয় নাই। জি ম্যাম, আমরা একেবারে শেষ প্রান্তে রয়েছে, একটু ছোট্ট করেই জানতে চাই, যেহেতু আপনি একজন ফিমেল এবং বাংলাদেশে অনেক মেয়েরা এখনো কাজ করছে, আপনার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত আসলে কর্মক্ষেত্রে নারীদের যে প্রতিবন্ধকতা রয়েছে, এটার আসলে কারণটা কি বলে আপনি মনে করেন? একদম 2 লাইনেই জানতে চাই। এটা আসলে মানে এটা একটা পরম্পরা, অনেক বছর বছর ধরে যে ট্র্যাডিশন তৈরি হয়ে এসছে, যে মেয়েদেরকে সবসময় মনে হয় যে তারা হয়তো বা ছেলেদের তুলনায় কম কাজ করে বা তাদের মতো অত বেশি এফোর্ট দিতে পারে না, যেহেতু তাদের ফ্যামিলির অনেক কিছু বাইন্ডিংস থাকে। এবং সে কারণে কিন্তু দেখা যায় আপনি একটা অর্গানাইজেশনে দেখবেন যে মেলদেরকে যে পরিমাণে তাদের বেনিফিট দেওয়া হয়, রিমুনারেশন থাকে, ফিমেলদের কিন্তু সেই তুলনায় একই সেম পজিশনে তেমন থাকে না, অনেকটা কম থাকে, মানে যে পে ইকুইটি অনেক সময় থাকে না। তো এটা মাইন্ডসেটটা মানে রিসেন্ট তো তৈরি হওয়া না, এটা অনেক অনেক বছর ধরে তৈরি হওয়া। আস্তে আস্তে এটা ভাঙছে, আস্তে আস্তে হয়তো অনেক জায়গার পরিবর্তন আসতেছে, এবং আমাদের এখানেও পরিবর্তন আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে, আমরা আশাবাদী। সেই প্রত্যাশা রাখি ম্যাম। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, রাঙা সকালের প্রোগ্রামকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।